শোনা যাইতেছে না কিছু? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুপ্রিয় সুধী যারা দেখতেন শুনছেন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের বিতর্কের বিষয় সংসদীয় বিতর্ক। সংসদীয় বিতর্কের মধ্যে আজকের বিতর্কের বিষয় হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা 5 আগস্ট সফল হয়েছে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকের আমাদের সরকারি দল হিসাবে যারা রয়েছেন তারা হচ্ছেন সরকারি দল হিসাবে হচ্ছে দেবিদ্বার, না সরকারি দল হচ্ছে জিগলি স্কুল অ্যান্ড কলেজ, জগন্নাথপুর, ছাতক, সুনামগঞ্জ। জিগলি স্কুল অ্যান্ড কলেজ, ছাতক, সুনামগঞ্জ। তার মধ্যে থেকে যে তিনজন বিতার্কিক রয়েছে তাদের নাম আমি ঘোষণা করছি। প্রধানমন্ত্রী হিসাবে ভূমিকা রাখবে আমির হামজা। দ্বিতীয় তথ্যমন্ত্রী হিসাবে ভূমিকা রাখবে অর্ঘ্যদাস নিকন। এবং তৃতীয় যেজন থাকবে সংসদ সদস্য তিনি হচ্ছে ফাইজা জান্নাত আন্নি। এই তিনজন এবং আরো দুজন যারা থাকবে তাদের সচিব হিসাবে ভূমিকায় মুনাইম আহমদ এবং হাবিবা বেগম। এই 5 জনের মধ্যে আমাদের আজকের এখানের মধ্যে তাদের প্যানেল। এবং বিপক্ষে যারা অবস্থানরত রয়েছেন তারা হচ্ছেন দেবিদ্বার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। তার মধ্যে থেকে যে 3 জন বিতার্কিক অংশগ্রহণ করছেন, প্রথম বক্তা বিরোধী দলের দলনেতা জনাব সিয়াম সরকার, দ্বিতীয় বক্তা ইয়াসিন ইমন মুয়াজ এবং তৃতীয় বক্তা সদস্য লাবিব তানজিম। এই 3 জন এবং সাথে রয়েছেন আরো 2 জন সচিব হিসাবে। এবং আজকের আমাদের সম্মানিত অতিথি হিসাবে যারা রয়েছেন, আজকের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ হযরত আলী, তিনি সিরামিশি স্কুল অ্যান্ড কলেজ আমাদের সুনামগঞ্জ। এবং আমাদের সংগঠনের আরেকজন সহ সভাপতি যিনি রয়েছেন আমাদের সাথে, তিনি হচ্ছেন লবজাম চৌধুরী বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। আমাদের সাথে রয়েছেন তিনি প্রধান আলোচক হিসাবে এবং সম্মানিত বিচারক মন্ডলী হিসাবে রয়েছেন যারা, তাদের নামগুলি আমি বলছি। আমাদের সুমন মিয়া, তিনি সাবেক একজন বিতার্কিক, টুকুর একজন বিতার্কিক এবং বিতার্কিক সাবেক বিতার্কিক ইমরান শাহ এবং এমদাদুল হক মিলন এবং একজন 24-এর যোদ্ধা আরিফ ইসলাম আমাদের সাথে যুক্ত রয়েছেন। প্রত্যেককে অভিনন্দন। আমি আমার জায়গা থেকে আমি প্রথমেই অনুরোধ করব, আপনারা যারা রয়েছেন ব্যঙ্গ বিদ্রুপ করে বা কটাক্ষ করে কোন কথা বলবেন না। আপনাদের শালীন এবং সভ্যতার দিকে লক্ষ্য রেখে কথা বলতে হবে এবং আপনারা লক্ষ্য রাখতে হবে আপনাদের ভালো উচ্চারণ এবং সুন্দর করে কথা বলার মার্ক হবে 10, সুন্দরভাবে বিষয়বস্তু তুলে ধরার মার্ক হবে 10, সঠিক তথ্য তুলে ধরার মার্ক হবে 10, সাধারণ যুক্তি খণ্ডনের মার্ক হবে 5 এবং একমাত্র শুধুমাত্র দলনেতার মার্ক হবে আপনাদের 5। এই 45 নাম্বারের মধ্যে আপনারা আপনাদের ফলাফল পাবেন। প্রিয় সুধী, আমরা চলে যাচ্ছি আমাদের সাথে যারা রয়েছেন পক্ষ দলে, সরকারি দলে যারা রয়েছেন জিগলি স্কুল অ্যান্ড কলেজ। তার মধ্যে থেকে আমরা অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধানমন্ত্রী, হ্যাঁ আমাদের তৃতীয় বক্তা মোহাম্মদ সাজিদা খান। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই। আমাদের নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমরা একটু বিলম্ব হচ্ছে এবং আমাদের সাথে আসছেন সুমন মিয়া। অভিনন্দন। আপনারা আপনাদেরকে যে নিয়মগুলি রয়েছে সেই নিয়মের দ্বারা আপনারা বিচার কার্য সম্পূর্ণ করবেন। আমি চলে যাচ্ছি আজকের আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী জনাব আমির হামজা। আপনি আপনার প্রস্তাব উত্থাপন করবেন। প্রস্তাবের আলোকে আপনি আপনাকে জানিয়ে দিতে চাবেন এবং আপনি এই সংসদে কি বলতে চাচ্ছেন এই প্রস্তাবগুলি উত্থাপন করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি।
আমাকে কি শোনা যাচ্ছে? যে শোনা যাচ্ছে, আপনি প্রস্তাব উত্থাপন করার জন্য আমি বিনীতভাবে আমার অনুরোধ শোনা করছি। যাচ্ছে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার এবং বিজ্ঞ বিচারক মণ্ডলীকে আজকের এই বিতর্কে মঞ্চে আমাকে আলোচনা রাখার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আপনার অনুরোধে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা 5ই আগস্ট সফল হয়েছে। আমিও আমার দলটার পক্ষে অবস্থান করছি। চলে যাচ্ছি সরাসরি সংজ্ঞায়নে। দীর্ঘ 16 বছর একটানা শাসনের পর ছাত্র জনতা আন্দোলনের কারণে স্বৈরাচারী শাসক শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার দিনটিকে, এবং এই কারণে দেশটি স্বৈরাচার মুক্ত হয় এবং তাকেই আমরা স্বাধীনতার সাথে তুলনা করছি। এরপরে আজকের এই সংসদে যে বিষয়টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন। বিশ্বের 7 জন মহামূল্যবান ব্যক্তিদের মধ্যে তিনি একজন, কারণ নোবেল শান্তি পুরস্কার, প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং আরো বিভিন্ন পুরস্কারের নামে তার নাম আগেই আছে। প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠন হয় তা ক্ষমতায় আসার পরপরই আমরা পেয়েছি রাজনৈতিক স্থিতিশীলতা। হিউম্যান রাইটস ওয়াচের বাংলাদেশ রিফর্মস নিডেড টু রিস্টোর ডেমোক্রেসি শিরোনামের প্রতিবেদন থেকে জানা যায়, ইউনূস সরকার একাধিক রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে সংলাপে বসিয়ে এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে মনোযোগ দিয়েছেন। গবেষকরা মনে করেন এই উদ্যোগসমূহ দেশের স্থায়ী স্থিতিশীলতার মঙ্গল করতে সাহায্য করবে। অর্থনৈতিক উন্নতি, CSSL এর ইনফ্লেশন এক্সপেক্টেড টু ডিক্লাইন শিরোনামের প্রতিবেদন থেকে জানা যায়, নানা ধরনের চ্যালেঞ্জের সত্ত্বেও সরকার অর্থনীতির পুনরুদ্ধারের কাজ করছে। কেন্দ্রীয় ব্যাংক নীতি সুমন মিউট করে রাখবা, সুমন চেষ্টা করেছেন। মিউট করে রাখবা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চালিয়ে যান। চলতি অর্থবছরের মধ্যে মুদ্রাস্ফীতি 7% নামিয়ে আনার লক্ষ্যে তারা কাজ করছে। এছাড়াও আমদানিকে কমিয়ে রপ্তানি বাড়ানো হয়েছে, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করা হয়েছে। জনগণের মতে আগের বছরের তুলনায় এবছরে দ্রব্যমূল্য খুবই কম এবং জনগণ দ্রব্যমূল্য ক্রয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। 4.49 বিলিয়ন ইউএস ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় 4.5 বিলিয়ন ইউএস ডলার বেশি। 2140 কোটি টাকার রিজার্ভ বেড়েছে। তৈরি হয়েছে বিভিন্ন দেশের সাথে রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক, এনেছে বিভিন্ন বৈদেশিক প্রজেক্ট। এমনকি তিনি এয়ারপোর্টে তৈরি করেছেন প্রবাসীদের জন্য আলাদা প্রবাসী লঞ্চ। কিভাবে আপনারা বলবেন অন্যান্য যারা অতিথি রয়েছি, আমরা অন্যান্য যারা অতিথি রয়েছি, আপনারা আপনাদের ক্যামেরা অন করে রাখবেন। অন্যান্য অতিথিরা যারা রয়েছি, আপনারা যারা রয়েছেন আপনাদের ক্যামেরা অন করে রাখবেন। তিনি আসার পরপরই ইউরোপের প্রায় 9টি দেশের ভিসা প্রসেসিং তথা বাংলাদেশে এমবেসি আনা হয়েছে, যা আগে দিল্লিতে ছিল। এছাড়াও তার এমন পদক্ষেপ আছে যা দেশকে অর্থনীতির সাথে উন্নত করবে এবং দেশের শান্তি বজায় রাখবে। 9টি দেশের ভিসা প্রসেসিং তো শুরু হয়েছে বটেই, যে আমাদের জন্য খুবই কল্যাণকর। 636 কোটি টাকা উদ্ধার করা হয়েছে, ফ্যাসিস্ট নিয়ন্ত্রণ করা হয়েছে, আইনে পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশের ফুটবল টিম, যাকে আগে ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিল, তা তুলে ফেলা হয়েছে। ঋণ পরিশোধ 62,000 কোটি টাকা করা হয়েছে। বাংলাদেশ নিয়ে এসেছেন স্টারলিংক, যার ফলে অন্য কোনো সরকার যদি ক্ষমতায় আসে সে চাইলেই ইন্টারনেট বন্ধ করতে পারবে না। রোহিঙ্গা প্রত্যাবর্তনের ব্যবস্থা করেছেন, যা আগের সরকার প্রায় 7 বছরে করতে পারেনি। বাংলাদেশের সোলার প্যানেল একটি কোম্পানি এসেছে এবং 30টা প্রকল্প চীনকে দেওয়ার বদলে ইন্ডিয়াকে দেওয়ার বদলে চীনকে দেওয়া হয়েছে। এমনকি বাংলাদেশে একজন দক্ষ কর্মচারী আশিক চৌধুরীকে আনা হয়েছে, যিনি বাংলাদেশকে অর্থনীতির দিক দিয়ে সমৃদ্ধ করার চেষ্টা করে যাচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি প্রস্তাব কি করে গেলেন আপনার আগামী যে নির্বাচনের পরে, বা আপনি কি প্রস্তাব এই সংসদকে কি প্রস্তাব করে গেলেন, কি কি গৃহীত করলে আপনাদের আগামী যে দিনগুলি ভালো হবে বা ভালো করবেন, এই প্রস্তাবগুলি কি করলেন? ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এখানে বলে গেছি যে প্রফেসর করছেন এবং শান্তিপূর্ণভাবে আলোচনা করছেন, তার মাধ্যমে দেশের স্বচ্ছ নির্বাচন নিশ্চিত
নিশ্চিত হবে এবং দ্রব্যমূল্যের যে সিন্ডিকেটগুলো সেগুলো ভাঙাও সহজ হয়ে যাবে এবং নির্বাচনের পথটি খুবই সুদৃঢ় এবং নিকটবর্তী হবে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে চমৎকার আপনি আপনার বক্তব্য প্রদান করার জন্য। তবে হ্যাঁ, আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে আপনি চিন্তা করতে হবে এই জায়গায় যে জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, এই জায়গাটা হচ্ছে আপনার পার্লামেন্ট। এই পার্লামেন্টের মধ্যে আমরা এখানের মধ্যে কিন্তু আইন প্রণয়ন করে থাকি। এই আইন প্রণয়নের জায়গা থেকে আপনি কি কি আইন চেয়েছেন 2024-এর গণ অভ্যুত্থান বা আপনার স্বাধীনতা যে জায়গায় বলুন না কেন, এই স্বাধীনতার ঘোষণাপত্রের মধ্যে থেকে যারা অন্ধত্ব বরণ করেছে, যারা পঙ্গু হয়েছে, যাদের জীবন চলে গেছে, তাদের জন্য কি কি প্রয়োজনীয় রয়েছে, এই বিষয়গুলি কিন্তু আপনার উপস্থাপন করা এটা যথাযথ কাম্য ছিল। ধন্যবাদ আপনাকে। আমি চলে যাচ্ছি আজকের আমাদের সম্মানিত বিপক্ষ দলে যারা রয়েছেন, বিপক্ষ দল বলতে বিরোধী দলে যারা রয়েছেন, তার মধ্যে প্রথম বক্তা দলনেতা জনাব সিয়াম সরকারকে তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে এই বিতর্কের করে দেওয়ার জন্য। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস 5ই আগস্ট সফল হয়েছে। আমি ঐতিহ্যবাহী দেবিদ্যা সরকারের রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ সিয়াম সরকার। আমাদের বিতর্কের নির্ধারিত বিষয়টিকে সুবিবেচনা করে আমিও আমার দল এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আমরা 5ই আগস্টের পক্ষে, কিন্তু 5ই আগস্ট সফল হয়েছে এই কথাটি সম্পূর্ণ বিপক্ষে। মাননীয় স্পিকার, আমরা স্বাধীনতা বলতে কি বুঝি? স্বাধীনতা মানে কেবল একটি সরকারের পতন নয়, বরং এটি একটি পরিপূর্ণ গণতান্ত্রিক, স্থিতিশীল ও মানবিক রাষ্ট্র ব্যবস্থার সূচনা। কিন্তু 5ই আগস্টের পর আমরা কি তা পেয়েছি? প্রশ্ন রইল দ্বিতীয় বক্তার কাছে। মাননীয় স্পিকার, আজকের প্রস্তাব বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা সফল হয়েছে। আমি বিরোধী দলের প্রথম বক্তা হিসেবে এই প্রস্তাবের ভিত্তিকে চ্যালেঞ্জ করছি এবং যুক্তিসহ প্রমাণ করব যে এই কথাটি বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। প্রথমে আমরা বুঝে নেই দ্বিতীয় স্বাধীনতা বলতে কি বোঝানো হয়েছে। এটি সাধারণত রাজনৈতিক মুক্তির পরে অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক ন্যায় বিচার এবং সুশাসনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। মাননীয় স্পিকার, এখন প্রশ্ন হলো এই দিকগুলি কি সত্যি আমরা সফল হয়েছি? মাননীয় স্পিকার, বাংলাদেশে 1971 সালে 30 লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিল। স্বাধীনতার 54 বছর পরে 2024-এ এসে আবারও সেই স্বাধীনতাকে সংস্কার করতে হয়েছে কেন? কারণ হচ্ছে আমরা স্বাধীন হয়েছি ঠিকই, কিন্তু প্রকৃতপক্ষে আমরা স্বাধীনতার যে মূল লক্ষ্য তা সফল করতে পারিনি। মাননীয় স্পিকার, আজকে অত্যন্ত দুঃখভারাক্রান্ত মন নিয়ে হতাশার সঙ্গে বলতে হচ্ছে যে 2024 এর পরবর্তী সময়ে এমন কিছু মানবাধিকার লঙ্ঘিত কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে যা কিনা সম্পূর্ণভাবে 1971-এর পরবর্তী সময়ের পরিপূরক। সুতরাং আমি বলতে পারি 2024-এর 5ই আগস্ট সফল হয়নি। মাননীয় স্পিকার, আমি ইতিমধ্যে বিতর্কের বিষয়ের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ যুক্তি প্রদান করেছি। বিতর্কের এই পর্যায়ে আমরা এমন কিছু যুক্তি উপস্থাপন করব যা বিতর্কে আমাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরতে নিশ্চিতভাবে সক্ষম হবে। মাননীয় স্পিকার, প্রথমত, এই গণ অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত সমাজ দেশ গঠন করা, যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবাধিকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু প্রশ্ন উঠে, আমরা কি সেই লক্ষ্যে সফল হয়েছি? মাননীয় স্পিকার, প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। বাংলাদেশের অর্থনীতি বড় হয়েছে ঠিকই, কিন্তু এই প্রভৃতির সুবিধা কি সকল মানুষের কাছে পৌঁছেছে? বাস্তবতা হলো ধনী আরো ধনী হচ্ছে আর গরিবরা বঞ্চিত থেকেই যাচ্ছে। আপনারা বলে গিয়েছেন বাংলাদেশে বিনিয়োগ হয়েছে 56.4 বিলিয়ন ইউএস ডলার। এটা কি আসলেই আমরা এই বিনিয়োগের সুফল কতটা পাচ্ছি? বিশ্ব ব্যাংকের তথ্য বলছে দেশে গরিবের ব্যবধান দিন দিন বেড়েই যাচ্ছে। এছাড়া দুর্নীতি আরো দলীয় নিয়ন্ত্রণের প্রশাসনের আমাদের মুক্তির পথকে রুদ্ধ করছে।
দ্বিতীয়ত, একটি স্বাধীন রাষ্ট্র তখনই সফল হয় যখন সেখানে সুশাসন, জবাবদিহিতা ও ন্যায্য বিচার বিদ্যমান থাকে। অথচ আজ আমরা দেখি গণতন্ত্রের কাঠামো থাকলেও এর চর্চা বিফল। বিরোধী মত দমন, নির্বাচনে অনিয়ম এবং বিচার ব্যবস্থার উপর প্রভাব, এসব কিছুই আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে। ধন্যবাদ। শিক্ষার মান, ধন্যবাদ মাননীয় নেতা, আপনার সময় আর 1 মিনিট রয়েছে, আপনার সময় আর 1 মিনিট রয়েছে। অতএব মাননীয় স্পিকার, শিক্ষার মান, স্বাস্থ্যসেবায় ব্যয় এবং কর্মসংস্থানের অভাব, এই তিনটি মূল খাতে সাধারণ মানুষ এখনো বঞ্চিত। প্রতিনিয়ত বেড়ে চলছে শিক্ষার বেকারের সংখ্যা। এখানে রাষ্ট্র তখনই উপরে উঠতে পারে না। অতএব আমরা বলবো, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এখনো সফল হয়নি। এটি একটি চলমান প্রক্রিয়া, যার পথ এখনো কাঁটায় ভরা। আমরা সেই লক্ষ্যে অগ্রসর হচ্ছি বটে, কিন্তু সাফল্যের দাবিকে এখনোই চূড়ান্ত বলে মেনে নেওয়া আত্মতুষ্টি ছাড়া কিছুই নয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছেন, লাইভে দেখছেন সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা, এবং আমাদের এই যে ছাত্রছাত্রীরা 2024-এর গণ অভ্যুত্থানে যারা স্বাধীনতা করলো, দ্বিতীয় স্বাধীনতা নামে রয়েছে, এই জায়গা থেকে আমাদের জিগলি স্কুল অ্যান্ড কলেজ এবং দেবিদ্বার স্কুল, এই দুটি স্কুলের মধ্যে বিতর্ক প্রতিযোগিতার মধ্যে আজকের বিষয় এবং দ্বিতীয় বক্তা পক্ষ দলের সংসদের তথ্যমন্ত্রী অর্ঘ্য দাস নিখনকে তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। জিগলি স্কুল অ্যান্ড কলেজ। আমাকে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমার প্রতিপক্ষের বন্ধুরা যে প্রশ্নটি করেছিলেন তার উত্তর আমি এখন দিচ্ছি। স্বাধীনতার মাধ্যমে আমরা পেয়েছি বাক স্বাধীনতা। এই স্বাধীনতার জন্য আমরা আমাদের মত প্রকাশ করতে পেরেছি, যে কোনো বিতর্কিত বিষয় বা রাজনৈতিক বিষয়ে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারি। আমার প্রতিপক্ষ বন্ধুরা, তাদেরকে বলতে চাই, আইনে পরিবর্তন, দর্শনে তদন্ত 15 দিনের মধ্যে, শাস্তি 390 দিনের মধ্যে হবে। মানে স্পিকার, আমি আমার মূল বক্তব্য 2024 সালের জুন মাসের প্রথম দিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ও নাগরিকরা প্রতিবাদ শুরু করেন। এই আন্দোলনে দ্রুত জনপ্রিয়তা অর্জন করে গোটা দেশে ছড়িয়ে পড়ে এবং এই 5ই আগস্টে লাখো মানুষ সড়ক অবরোধ করে শাসক দলের বিরুদ্ধে চরম অনড় অবস্থান নেয়। অবশেষে ওই দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং পরের দিন তার অনুরোধ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অস্থায়ী সরকার গঠন করা হয়। এই গণতান্ত্রিক বিপ্লবের ফলে যে সরকারের পরিবর্তন তা স্পষ্ট করে যে 5ই আগস্টে আন্দোলন তার লক্ষ্য অর্জন করেছে। পূর্ববর্তী 15 বছরের শাসন আমলে গণতান্ত্রিক অধিকার প্রাপ্তিও বাধাগ্রস্ত হয়। বিরোধী দল ও সাধারণ নাগরিকদের বিরুদ্ধে রাজনৈতিক নির্যাতন ও গ্রেপ্তার বহুল পরিমাণে ঘটত। আর গণমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম, মত প্রকাশের স্বাধীনতা, ডিজিটাল নিরাপত্তা আইন সহ কঠোর বিধি নিয়মে কঠোরভাবে বাধা ছিল। পাশাপাশি অর্থনীতিও দীর্ঘদিন সংকটে ছিল। দুর্নীতি ও অনিয়মের কারণে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছিল। এই পরিস্থিতি আমাদের জাতির মধ্যে ঐক্যবদ্ধ হয়ে বিদ্রোহ শুরু হয়, যা অন্য কোনো শান্তিপূর্ণ উপায়ে সম্ভব ছিল না। ইন্টারিম সরকারের এসব বিষয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে তার প্রশাসন মানবাধিকার ও বাকস্বাধীনতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। ইতিমধ্যে এই উদ্দেশ্য সিদ্ধির জন্য সরকারি পর্যায়ে বিভিন্ন রিফর্ম কমিশন গঠন করা হয়েছে, যার মাধ্যমে পুলিশ, বিচার বিভাগ ও প্রশাসনের
সব খাতে সংস্কার ঘটবে। একই সঙ্গে সমসাময়িক চুক্তি নামে একটি নতুন নীতি চালু হয়েছে, যার মাধ্যমে দেশের প্রত্যেক অংশ ও জনগোষ্ঠীর জন্য নির্দিষ্ট সময়সীমা উন্নয়ন নিশ্চিত করা হবে। এই নীতির ফলে প্রত্যন্ত অঞ্চলের রাস্তা, বিদ্যুৎ যোগ এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন নিশ্চিত করা হবে। এই নীতির ফলে প্রত্যন্ত অঞ্চলের রাস্তা ও বিদ্যুৎ যোগাযোগ এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। নিঃসন্দেহে এই গণ আন্দোলন একটি নতুন ন্যায়সঙ্গত ও সাম্যের বাংলাদেশে গড়ার জীব বপন করেছে। উপরোক্ত সবকিছু মিলিয়ে আমরা দৃঢ়ভাবে দাবি করছি যে 5ই আগস্টের গণ আন্দোলন আমাদের প্রকৃত দ্বিতীয় স্বাধীনতা এর সফল সূচনা। এই দিন গণতন্ত্রের বিজয় এবং নতুন সরকারের প্রতিশ্রুতির সার্থক হয়েছে। সংক্ষেপে বলতে গেলে আমাদের দেশে এই আন্দোলনের ফলস্বরূপ স্বাধীনতা, ন্যায় ও গণতান্ত্রিক শাসন ফিরে পেয়েছে এবং আমরা বিশ্বাস করি এটা সার্থক হয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা শুনছিলেন লাইভে আজকের সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা। আমাদের বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা 5ই আগস্ট সফল হয়েছে। এই প্রতিবাদ্যকে সামনে রেখে আজকের এই মহান সংসদে যে বিল উত্থাপন করা হবে, যে আইন প্রচলন করা হবে বা যে আইন ঘোষিত হবে, সেই আইনের তাগিদে, সেই আইনের লক্ষ্যে আজকের একটি সংসদ। এই সংসদ মনে করে যে আজকের এই প্রস্তাবে আমরা ঐক্যমতের ভিত্তিতে আমরা ঘোষণা করব এবং এই ঘোষণার মধ্য থেকে একটি ফলাফল আসবে এবং আগামী বাজেটে যেন এটা পরিপূর্ণ ঘোষণা থাকে। এই প্রশ্ন কিন্তু আমাদের সরকারি দলে করতে হবে এবং এই প্রশ্নের বিরোধী জায়গা থেকে তারা বিরোধিতা করতে পারে অথবা সমর্থন করতে পারে। আমরা চলে যাচ্ছি দেবিদ্বার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় বক্তা ইয়াসিন ইমন মুয়াজকে তার বক্তব্য প্রদান করার জন্য। একটি গণ অভ্যুত্থান কেবল সরকার পতনেই সফল হয় না, বরং পরবর্তী যে রাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কতটা টেকসই এবং কতটা গণমুখী তার উপর ভিত্তি করেই একটি দেশ অথবা একটি অভ্যুত্থান সফল হয়েছে কিনা তা আমরা বিচার করব। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে আমার এই বিতর্কের মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি বিরোধী দলের দ্বিতীয় বক্তা মোহাম্মদ ইয়াসির ইমন মুয়াজ হিসেবে প্রথম বক্তাকে আমার দলের প্রথম বক্তার বক্তব্যকে সম্পূর্ণভাবে সমর্থন করছি। আমাদের দলের নেটওয়ার্কের প্রবলেম হইল নাকি? ইমরান, নেটওয়ার্কের প্রবলেম এমন চাই লাগছে। মুয়াজ, কথা কি বোঝা যাচ্ছে? আমরা তো বুঝতে পারতেছি না। পুনরায় কথা বলার জন্য আমি অনুরোধ করছি, পুনরায় কথা বলার জন্য অনুরোধ করছি, পুনরায় কথা বলার জন্য অনুরোধ করছি। একটি গণ অভ্যুত্থান কেবল একটি নির্দিষ্ট সরকারকে পতন করলেই সফল হয় না, বরং পরবর্তী সময়ে যে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো এবং বাংলাদেশের যে দেশের গণ অভ্যুত্থান হয়েছে সেই দেশের মানুষগুলো যদি একসাথে কাজ করে এবং যে সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যদি টেকসই এবং কতটা গণমুখী তার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে সেই গণ অভ্যুত্থান সফল হয়েছে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার, মাননীয় আজকে আমাদের এই বিতর্ক মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি বিরোধী দলের দ্বিতীয় বক্তা ইয়াসির ইমন মুয়াজ আমার দলের প্রথম বক্তার বক্তব্যকে সম্পূর্ণভাবে আমি সমর্থন করে যাচ্ছি এবং এই নিয়ে আমি আমার বক্তব্য তুলে ধরছি। প্রথম বক্তা অর্থনৈতিক বৈষম্য, সুশাসন এগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছেন এবং যা সম্পূর্ণভাবে আমাদের পক্ষে জয়ী হওয়ার যুক্তি উপস্থাপন করে। আমাদের বিপক্ষ দলের নেতারা বলে গিয়েছেন যে প্রধানমন্ত্রী বলে গিয়েছেন যে বাংলাদেশের জিগলির যারা রয়েছে, জিগলি স্কুল এন্ড কলেজের যারা রয়েছে মাইক অফ করে রাখার জন্য অনুরোধ করছি।
আমাদের বিপক্ষ দলের নেতারা বলে গিয়েছেন যে বাংলাদেশের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। আপনারা যেটা অবাক হবেন, পৃথিবীর সবচেয়ে বড় ধনকুব এলন মাস্কের যে নেটওয়ার্ক রয়েছে তা দিয়ে বাংলাদেশের প্রায় 3.5 বছর মাথাপিছু আয় চালানো সম্ভব। বাংলাদেশের 3.5 বছর রিজার্ভ, বাংলাদেশের 3.5 বছর অর্থনৈতিক যে বাজেট তা প্রণয়ন করা সম্ভব। তাহলে আমরা কিভাবে বলছি বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা সফল হয়েছে? বাংলাদেশ প্রথম বক্তা আমাদের যে এগুলো বলে দুর্নীতি, বাংলাদেশে দুর্নীতি অনেকভাবে বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের যে দ্বিতীয় স্বাধীনতা সফল হয়েছে তার জন্য যে যে গণ অভ্যুত্থানকালে দল আসেন সেই দল কোনো ভালো একটা নেতৃত্ব দিয়ে দিতে পারেনি বাংলাদেশের। ভালো একটা নেতৃত্ব আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যে আন্তর্জাতিক খ্যাতি রয়েছে, তার যে ফেসগুলো রয়েছে, সেই ফেসগুলো দিয়ে আমরা যে অন্যান্য প্রজেক্ট গুলো হচ্ছে তা আমরা করে যাচ্ছি। তার যে আশেপাশে যে উপদেষ্টা রয়েছে, মাননীয় সদস্য 30 সেকেন্ড। হ্যাঁ, মাননীয় বিরোধী পক্ষ দলের তথ্যমন্ত্রী জি, আপনি কি বলতে চান বলেন। যে বাংলাদেশে বিভিন্ন ধরনের সংস্কারমূলক কাজ চলছে, কিন্তু বাংলাদেশে সেসব সুফল বাংলাদেশের মানুষ পাচ্ছে। বাংলাদেশের মানুষরা স্টার্লিং এসে বাংলাদেশের মানুষরা যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলি এখনো ভালোভাবে নিশ্চিত করতে পারেনি। তাহলে বাংলাদেশে সফল হয়েছে তার নিশ্চয়ই উত্তর দিয়ে যাবেন তৃতীয় বক্তা। এবং বাংলাদেশের যে চলতি বছরের 2 মাসে বাংলাদেশে ধর্ষণের সংখ্যা প্রায় 50% বেশি বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের 294 জন নারী ও শিশু তথ্যসূত্র এসকে। আমরা কয়েকদিন আগে দেখেছি আসিয়াকে কিভাবে ধর্ষণ করা হয়েছে, যা খুবই মর্মান্তিক, এবং এ নিয়ে আমরা কিভাবে বলতে পারি বাংলাদেশ। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের যে আমাদের সমন্বয়ক, তারা সমন্বয় কি যারা আন্দোলনের সময় তাদের সর্বোচ্চ দিয়ে তাদের নিজের প্রাণের তুলনা না করে যুদ্ধ করেছে, নাকি তারা যারা অভ্যুত্থানের পর বিভিন্ন সংস্কারমূলক কাজে অংশগ্রহণ করেছে? নিশ্চয়ই না, মাননীয় স্পিকার, আমরা উত্তর দিয়ে গেলাম। কিন্তু আমরা বৈষম্য যে সমন্বয়গুলো আছে তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ধরনের লুণ্ঠন, হত্যাকাণ্ড ইত্যাদি চালনা করছে এবং নদী থেকে বালু এবং বিভিন্ন ধরনের অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে। তা থেকে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা সফল হলে মানুষের বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার সুরক্ষিত থাকার কথা। আমাদের দ্বিতীয় পক্ষ দলের সরকারি দলের বন্ধুরা বলে গেছে বাংলাদেশের বাক স্বাধীনতা নিয়ে কাজ করা হচ্ছে। বাংলাদেশের বাক স্বাধীনতা আমরা একটু ন্যাশনালি ভাবে না, আমরা স্থানীয়ভাবে গিয়ে বলি। আমাদের এখানে অথবা যে অঞ্চলে আছে এই অঞ্চলগুলোতে আমরা এই গ্যাংয়ের বিরুদ্ধে কথা বলতে ভয় পাই। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মাননীয় স্পিকার কথা বলতে ভয় পাই। মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনার সময় আর 1 মিনিট রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে ফেস ভ্যালু, সেই ফেস ভ্যালু দিয়ে আমাদের এই কাজগুলো হচ্ছে। দ্বিতীয় কথা, বাংলাদেশের রাজনৈতিক যে সহিংসতা, বাংলাদেশের ছাত্র রাজনীতি কেন সহিংস রূপ নিচ্ছে তার উত্তর দিয়ে যাবেন তৃতীয় বক্তা, আশা করি। যদি সত্যিকারের স্বাধীনতা অর্জিত হতো তাহলে লাখো তরুণ কেন বিদেশে কাজের খোঁজে পাড়ি দিচ্ছে? প্রশ্ন রইল দ্বিতীয় বক্তার নিকট। কেন উচ্চশিক্ষা নিয়েও তারা বেকার জীবনযাপন করছে? বাংলাদেশে কেন শিক্ষিত বেকার তৈরি হচ্ছে? বন্ধুরা, এটা নিয়ে তৈরি করে যাবেন, নিশ্চয়ই প্রশ্ন উত্তর দিয়ে যাবেন। কারণ দেশের সুযোগ, স্বপ্ন, বাস্তবতা নেই বললেই চলে। তাই তরুণদের যে মন মানসিকতা, তারা পাড়ি দিচ্ছে বিদেশের দিকে। বাংলাদেশের যে জ্ঞান এবং তত্ত্ব, যে মেধা তৈরি হচ্ছে শ্রমের দিকে। মাননীয় স্পিকার, একটি দেশের প্রকৃত স্বাধীনতা তখনই সফল হয় যখন প্রতিটি মানুষের সঙ্গে জীবনযাপন, প্রতিটি মানুষ সম্মানের সঙ্গে তাদের যে আত্মবল, সেই মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে, তখনই তাদের জীবনযাপন সুবিধা। আজ আমাদের দেশে সেটার ঘাটতি স্পষ্ট। মাননীয় স্পিকার, আমরা যখন শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলি, আমাদের বিপক্ষ দলের বন্ধুরা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছে। শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের অত্যন্ত খারাপ। আজ প্রায় 9 মাসের কাছাকাছি হয়ে গেছে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো গঠনমূলক কাজ করা হয়নি। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনাকে সফল হয়েছে এই মতটি এই সংসদে কোনোভাবে জয়যুক্ত হবে না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিরোধী দলীয় নেতা মুয়াজকে তার বক্তব্য প্রদান করার জন্য। যে প্রস্তাব সরকারি দল করে গেছিল সেই প্রস্তাবটি যেন গৃহীত না হয় সেই জোর দাবি জানিয়েছেন। এবং
এই এখানের মধ্যে শিক্ষা, চিকিৎসা, খাদ্য বা মৌলিক অধিকারগুলি তিনি উপস্থাপন করার চেষ্টা করেছেন। সেখানের মধ্যে তিনি বলছেন যে আমাদের এই 24-এর গণ অভ্যুত্থানের পরে বা আমাদের মুক্তিযুদ্ধের পরে বা আমাদের এই স্বাধীনতার পরে কিন্তু পরিপূর্ণভাবে এখন পর্যন্ত আমরা দৃষ্টির নন্দন এমন কোনো কিছু দেখতে পাইনি, এবং পাইনি আমাদের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যা কিছু হয়েছিল, কিন্তু বাস্তবতায় তা হয়নি। এবং আমাদের এই দেশের শ্রমিকরা বিদেশ চলে যাচ্ছে, কিন্তু আমাদের এই দেশের শ্রমিকরা কাজ পাচ্ছে না। বিভিন্ন ধরনের বিভিন্ন তথ্য কিন্তু তারা উদ্ঘাটন করার চেষ্টা করছে। আমি চলে যাচ্ছি আমাদের সরকারি দলের তৃতীয় বক্তা, সংসদ সদস্য জনাবা মুসাম্মদ ফাইজাকে তার বক্তব্য প্রদান করার জন্য। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, কন্টিনিউ করুন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার, এই বিতর্কে আমাকে আলোচনার অধিকার প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকের বিতর্কের বিষয়টি 5ই আগস্ট সফল হয়েছে, আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। বিরোধী দলকে যে প্রশ্ন করেছিলেন সেটির উত্তর হচ্ছে, শিক্ষিত বেকারের সংখ্যা কমানোর জন্য তৈরি হচ্ছে নানা ধরনের কর্মসংস্থান, যেমন সোলার কোম্পানি। এখন আমি আমার বক্তব্যটা শুরু করছি। 2018 সালে কোটা আন্দোলনের সূচনা হয় এবং 2024 সালের জুলাইয়ে তা ছাত্রদের হাত ধরে বিকট আকার ধারণ করে এবং 5ই আগস্টে কোটা প্রতার কবর রচিত হয়। 16 বছর একটানা শাসনের পরে স্বৈরাচারী শাসক শেখ হাসিনা গণ আন্দোলনের তুপে পড়ে পদত্যাগ করে আকাশপথে দেশ ছাড়তে বাধ্য হন। সেই 1948 হতে আমরা বারবার স্বাধীন হয়েছি, তবে আমাদের অধিকার বারবার হরণ করা হয়েছে। 1952 সালের ভাষা আন্দোলন থেকে 1971 মুক্তিযুদ্ধ আমরা করেছি, অনেক সংগ্রাম পোহাতে হয়েছে, অনেক বাধা বিপত্তি। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের দেশ বিভক্ত হয়, পৃথিবীর বুকে সূচনা হয় এক নতুন স্বাধীন দেশ, যার নাম বাংলাদেশ। শেখ হাসিনা সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরপরই যে পদক্ষেপ নিয়েছিলেন। প্রথমত, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীন নিশ্চিত করা হয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট করেছেন যে তার প্রশাসন মানবাধিকার এবং স্বাধীনতা রক্ষায় নিবেদিত। বাস্তবে দেখা যাচ্ছে সরকার সকল ধরনের সমালোচনাকে স্বাগত জানাচ্ছে এবং গণমাধ্যমে কোনো প্রভাব বা নিবন্ধন আরোপ করছে না। এর ফলে দেশে সাংবাদিকতা এবং নাগরিক অধিকার নতুন প্রাণ পেয়েছে, যা পূর্ববর্তী শাসনে উল্টো পরিবেশ। দ্বিতীয়ত, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর লড়াই শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা স্পষ্ট জানিয়েছেন যে বাংলাদেশে কোনো অভবিষ্যৎ থাকবে না যদি দুর্নীতি নির্মূল না করা হয়। দুর্নীতিহীন প্রশাসন প্রতিষ্ঠানকে সরকার অগ্রাধিকার হিসেবে নিয়েছে। ইতিমধ্যে ই-ফাইলিং ও অনলাইন সেবা চালু করে সরকারি কাজে স্বচ্ছতা আনা হচ্ছে, যা দীর্ঘমেয়াদী দুর্নীতির দূষণ কমাতে সাহায্য করবে। এর ফলে আমলতান্ত্রিক ঘুষ দুর্নীতির সুযোগগুলো প্রায় নির্মূল প্রায় পর্যায়ে পৌঁছেছে এবং জনগণকে সরাসরি সেবা পেতে সুবিধা হচ্ছে। তৃতীয়ত, অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি লক্ষণীয়ভাবে উন্নত হয়েছে। সরকারি উদ্যাপন ও উদ্যোগ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এসেছে। 2025 সালে ফেব্রুয়ারিতে মুদ্রাস্ফীতি ছিল মাত্র 9.32%। গত 22 মাসের মধ্যে সর্বনিম্ন। সরকার আশাবাদী যে জুন মাসের মধ্যে এটি 8% এর নিচে নেমে আসবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ফলে খাদ্য ও অপরিহার্য পণ্যের দাম বেশ স্থিতিশীল রয়েছে, যা সাধারণ মানুষের কাছে স্বস্তির কারণ হয়েছে। উপরন্তু, রেমিটেন্স প্রবাহ 25% বেড়ে $2.5 বিলিয়ন পৌঁছেছে, যা বৈদেশিক মুদ্রা মজুদ বাড়িয়েছে এবং বিনিয়োগের পরিবেশ শক্তিশালী করেছে। চতুর্থত, বৈদেশিক বিনিয়োগ ও রপ্তানি ত্বরান্বিত হয়েছে। সরকার ব্যবসায়ীদের জন্য উন্নত পরিবেশ তৈরি করেছে এবং এই প্রতিক্রিয়া রপ্তানিতে 13% বৃদ্ধি রেখেছে। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকর্ষণ বাড়াতে বিনিয়োগ সম্মেলন আয়োজন করা হয়েছে এবং বিশ্ব ব্যাংক
IMF এর সঙ্গে মৈত্রী বজায় রেখে 1.3 বিলিয়ন পাওয়া গেছে। অর্থনীতির এই পুনরুদ্ধার সাফল্যের মাধ্যমে নতুন সরকার গঠন থেকে মাত্র কয়েক মাসের মধ্যে দেশের প্রবৃদ্ধি সচল রাখা সম্ভব হয়েছে। সবশেষে পুরনো ও নতুন সরকারের মধ্যে মৌলিক পার্থক্য স্পষ্ট। প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন যে পূর্ববর্তী নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে মুক্ত, ন্যায্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন, যা পূর্বের সরকার কখনো করতে পারেনি। হাসিনা আমলে গণমাধ্যমে নিয়ন্ত্রণ ছিল, কিন্তু এখন তা পেরিয়ে যাচ্ছে। অর্থনীতির হাল আর্থিক দুষ্প্রাপ্য থেকে বেরিয়ে আসছে। দুর্নীতি ক্ষয়ক্ষতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই উন্নয়নগুলি প্রমাণ করে যে আমাদের তৃতীয় স্বাধীনতা সফল হয়েছে। মাননীয় বিচারকবৃন্দ, এই যুক্তি ও তত্ত্ববলী আমাদেরকে দৃঢ়ভাবে বিশ্বাস করেছে যা বাংলাদেশের তৃতীয় স্বাধীনতা নিশ্চিত হয়েছে। এই বিশ্বাসকে সামনে রেখে আমরা অনুরোধ করছি 5ই আগস্টের সংগ্রামের সাফল্যকে স্বীকৃতি দিয়ে আমাদের প্রস্তাব গৃহীত করুন। বাংলাদেশ একটি নতুন যুগে প্রবেশ করছে, এমনকি এর বিরোধিতা করলে দেশের উন্নয়ন ধ্বংস হয়ে যাবে। উল্লেখ্য, উক্ত বক্তৃতাগুলো সম্পূর্ণ PDF সংস্করণ সজ্জিত বিন্যাসে প্রস্তুত করা হয়েছে। এখানে আমার বক্তব্যটা শেষ হচ্ছে। মাননীয় স্পিকার, আমি আপনাদেরকে একটি প্রশ্ন। ধন্যবাদ মাননীয় সদস্য, সরকারি দলের সংসদ সদস্য, আপনাকে চমৎকার বক্তৃতা প্রদান করার জন্য। তবে লক্ষণীয় বিষয়, আমি স্পিকার হিসাবে আমি আপনাকে ধন্যবাদ। আপনি মিউট করে রাখবেন, মাইকটা অফ করে রাখবেন। আমি আপনাকে লক্ষ্য করে বলবো, আমাদের যে এই পার্লামেন্টারি যে বিতর্ক হয়ে থাকে, সেখানের মধ্যে আমরা একটা লক্ষ্য নিয়ে দাঁড়াই, একটা উদ্দেশ্য নিয়ে দাঁড়াই, একটা প্রস্তাব নিয়ে দাঁড়াই, এবং এই প্রস্তাবটা যেন গৃহীত হয় সেই দাবি কিন্তু আমাদের করতে হয়। এখানের মধ্যে আরেকটা লক্ষণীয় বিষয়, আমরা পূর্বে ফ্যাসিস্ট সরকার যে দেখেছি 153টি আসন একাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছিল। সেখানের মধ্যে হা এবং না ভোটে নির্বাচিত হওয়ার কারণ হচ্ছে আমাদের স্পিকার কিন্তু একজন এক জায়গায় থেকে সে তার নির্ণয় করে। সেখানের মধ্যে হা এবং না ভোটের মধ্যে লক্ষ্য রাখতে হবে। এবং আপনারা আরো যদি ভবিষ্যতে কখনো এরকম বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, তবে আপনাদের কোনো বিষয় নিয়ে উপস্থাপন করতে হবে। ধন্যবাদ। আমাদের সাথে আমাদের দেবিদ্বার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের যারা ছিলেন, তারা এখন পর্যন্ত নেটওয়ার্কের প্রবলেমের কারণে তারা আসতে পারেনি। তবে আমি আমাদের অনুষ্ঠানের সম্মানিত অতিথি এবং সম্মানিত বিচারক, সাবেক বিতার্কিক, আমাদের সংগঠনের একজন অন্যতম সদস্য, আমাদের এই সংগঠনের সাবেক বিতার্কিক জনাব সুমন মিয়াকে অনুরোধ করব সে আমাদের এই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দু একটি কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার বিতর্কের আয়োজন করেছেন। যদিও এটা সংসদীয় একটি বিতর্কের বিষয় ছিল, তারপরেও কিছুটা দুর্বলতা ছিল। তো সবাইকে স্বাগতম, অনেক সুন্দর উপস্থাপন করেছেন। যদিও আমরা নেটওয়ার্কের কারণে অন্য একটি দলের উপস্থাপনা শুনতে পারিনি। তো সংসদীয় বিতর্কের বিষয়টা আপনি যেটা বললেন মাননীয় স্পিকার, বিষয় ভিত্তিক হতে হবে। তো যে বিষয়টা আমি নিয়ে লক্ষ্য উদ্দেশ্য ওইটার পক্ষে বিপক্ষে অবস্থান এটা স্পষ্ট করতে হবে। তো তারাও অবশ্যই নতুন, আমরাও নতুন ছিলাম। তো নতুন থাকাতে মনে হয় সম্ভবত বিষয়টা স্পষ্ট করতে পারে নাই বা তারা এটা বুঝতে পারে না। মাশাআল্লাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভবিষ্যতে আমরা এরকম আয়োজন করলে ইনশাআল্লাহ সবাই সঙ্গ দিবেন। আসসালামু আলাইকুম। আমি আপনাকে লক্ষ্য করে বলছিলাম, আপনি কত সালে আমাদের এই বিতর্কে অংশগ্রহণ করেন এবং এই বিতর্কের আলোকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছিলাম। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আসলে আমাদের সম্মানিত প্রধান অতিথি রয়েছেন, প্রধান আলোচক রয়েছেন, এবং আমাদের সম্মানিত বিচারক মন্ডলী রয়েছেন, এবং সাবেক বিতার্কিকরা রয়েছেন, এবং বর্তমান সময়ের যারা এই
2024 গণ অভ্যুত্থানে যারা মুখ্য ভূমিকা পালন করছিলেন, যারা আহত হয়েছিলেন, তাদের মধ্যেও একজন গাজী আমাদের সাথে ছিলেন। নেটওয়ার্কের প্রবলেমের কারণে তারা হয়তো ঢুকতে পারতেছেন না, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে দেবিদ্বার সরকারি মডেল স্কুল আমাদের সাথে যুক্ত ছিল, তারা দুজন কথা বলছিলেন, কিন্তু তৃতীয় জনের কথা বলার সময়ে তারা এখন পর্যন্ত আর ঢুকতে পারতেছেন না, আমাকে ফোন দিয়েছেন। তো আমরা লক্ষ্য করব আমাদের এরকম যদি নেটওয়ার্কের প্রবলেম থাকে, তবে আমরা অন্য সময় অন্য রকম কোনো একটা ব্যবস্থা করে আমরা এই অনুষ্ঠানগুলো করে থাকবো। তো আমি চলে যাচ্ছি আমাদের সাথে সাবেক বিতার্কিক এবং তুকুর একজন বিতার্কিক, নোয়াগাঁও অষ্টগ্রাম আলিম মাদ্রাসার 2014 সালের সম্ভবত একজন বিতার্কিক, আমাদের জাগ্রত কণ্ঠ সমাজ পরিষদের আয়োজিত বিতার্কিক। আমি তার কাছে যাচ্ছি যে শাহ ইমরান, আপনি কেমন দেখেন আজকের এই বিতর্কের কি ফলাফল আসতে পারে এবং আপনার কেমন ভালো লাগলো? ধন্যবাদ মাননীয় সভাপতি। আমি আসলে শুরু থেকেই দেখছিলাম এবং শুরু থেকেই শুনছিলাম। তো আমার যতটা মনে হচ্ছে যে বিতার্কিকরা আসলে বিষয়টা ধরতে পারেন নাই, যে বিতর্ক আসলে কি নিয়ে হচ্ছিল। যেমন এখানে বিরোধী দলনেতাকে বা বিরোধী দলের কাউকে এখানে ছাত্র বলাটা কিন্তু সমীচীন নয়, এখানে বলতে হবে বিরোধী দলীয় নেতা, এবং যখন বিপক্ষের দল কথা বলবেন তখন বলতে হবে মাননীয় প্রধানমন্ত্রী অথবা মাননীয় প্রধান উপদেষ্টা। তো এই বিষয়টাও তারা লক্ষ্য রাখেননি। আরেকটা বিষয় ছিল যেমন উচ্চারণ, অনেকেরই কিছু উচ্চারণে ঝামেলা ছিল, যেমন পরবর্তী নির্বাচনকে পূর্ববর্তী নির্বাচন বলা, এগুলো কিন্তু অনেক বড় বিষয়। আর যুক্তি খণ্ডন, এই কাজটা মূলত দলনেতার, যে একজন ভাষণ বিতর্ক করবে, ভাষণ দিবে, তার বক্তৃতা শেষে সে তার পয়েন্টগুলো তুলে ধরবে এবং সব শেষে দলনেতা খণ্ডন করবে। কিন্তু তারা সবাই শুধু খণ্ডন করেছেন, কিন্তু যে প্রশ্ন চুড়ে দেওয়া, এই সমস্ত বিষয়ে আসলে অধিকাংশই কাঁচা ছিলেন। তারপরও আমি এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে আদর্শিক বিষয় বাস্তবতা, আর আরেকটা হচ্ছে যে বিতর্কে কে কতটুকু প্রমাণ দিতে পারলো। আদর্শিক বিষয় আর বাস্তবতায় আমি আমার যে নিজস্ব মতামত সেটা এখানে মোটেও তুলে ধরছি না বা দেখছিও না। মূলত 47-এর স্বাধীনতার পরও অনেক কিছু হয়েছে, আমাদের অনেক কিছু সহ্য করতে হয়েছে, আজকে 2025 সালে এসে আমাদের এই স্বাধীনতাই খুঁজতে হয়েছে। তো ওইসব বিষয়ে আমি যাচ্ছি না। আমি তাদের যুক্তি দেখে যতটুকু বলতেছি যে ওইটা কি ছিল, দেবিদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারা খুবই সুন্দরভাবে কিছু প্রশ্ন ছুড়তে পেরেছে এবং বর্তমান সমসাময়িক যে বিষয়টা এবং যে বিতর্কের বিষয় সেটা মোটামুটি হলেও তারা বুঝতে পেরেছে, যেটা জিগলি হাই স্কুল মোটামুটি কম ধরতে পেরেছেন। তো আমি কাউকেই ছোট করছি না, আশা করি ভবিষ্যতে তারা আরো ভালো করবেন, তাদের উচ্চারণ, তাদের যুক্তি আরো তুলনামূলকভাবে এগিয়ে যাবে, যেহেতু নতুন নতুন কিছু সমস্যা হতেই পারে এবং হয়তো ভালোভাবে তাদের গাইড করা হয়নি। তো আমি মনে করছি যে দেবিদ্বার উচ্চ বিদ্যালয়ের যুক্তিগুলো খুবই ধারালো ছিল, তবে তাদের তৃতীয় বক্তা যেহেতু আসেননি, যেহেতু তিনি এখনো যুক্তি খণ্ডন করতেও পারেননি, তো বাকিটা বিবেচনাধীন রাখা উচিত। এবং আমার মতে এটার ফলাফল কি সরাসরি দেওয়া যায় নাকি ফলাফল স্থগিত রাখা যায় সেটা একটু বিবেচনা করা উচিত। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ। সম্মানিত শুধু আপনারা যারা দেখছেন সবাইকে, আজকের আমাদের প্রতিবাদের বিষয় অবশ্যই আপনারা জ্ঞাত ছিলেন। আমাদের 2024-এর যে 5ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা হয়েছে, সেই স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে আলোচনাটা ছিল। এখানের মধ্যে দেবিদ্বার পাইলট সরকারি স্কুল এবং আমাদের জিগলি স্কুল অ্যান্ড কলেজ সুনামগঞ্জ, এই জায়গা থেকে আমরা শুনছিলাম, আমরা এবং আমাদের সাবেক বিতার্কিকদের কাছ থেকে আমরা কথা শুনছিলাম, আমাদের দিক নির্দেশনামূলক বিভিন্ন আলোচনা তারা করছিলেন। এবং আমরা লক্ষ্য রাখতে হবে
আমরা যারা শোষণ করিয়া সমাজকে করেছি দাগি, তারাই তো আজি আদর্শ বলিয়া সেমিনারে উঠি জাগি। বিভীষিকাময় প্রাচীর কীর্তি অহমিকার জালে বাঁধা, অর্ষেরা আজি সম্মান না পেয়ে সম্মান পায় গাধা। তাইলে আমরা আসলেই তো আমরা এমন দেখি আমাদের সাথে জি আপনারা যারা রয়েছেন সামনে আসবেন, আমরা লক্ষ্য করছি আপনারা যারা আসছেন সামনে আসেন। দেবিদ্যার সরকারি স্কুল এন্ড দেবিদ্যার সরকারি কলেজের যারা রয়েছে সামনে আসার জন্য অনুরোধ করছি, সামনে আসার জন্য অনুরোধ করছি। আমি লক্ষ্য করব এর মধ্যে আমাদের পক্ষ দলে এবং বিপক্ষ দলে যুক্তি খণ্ডন পর্বটা কিন্তু রয়েছে, আমরা নেটওয়ার্কের প্রবলেমের কারণে আপনাদেরকে আমরা রিসিভ করতে পারিনি। জি দেবিদ্যার সরকারি, আপনারা কি সামনে আসতে পারছেন? জি আমরা আসলে যুক্তি খণ্ডন পর্বে যাচ্ছিলাম, কিন্তু যুক্তি খণ্ডন পর্বে আমরা যাইতে পারি না, কারণ হচ্ছে উভয়টি দল যদি পাশাপাশি না থাকে তাহলে যুক্তি খণ্ডনটা আমরা পরিপূর্ণভাবে তৃপ্তিময় হবে না। এর জন্য আমরা অতিথিদের সাথে যাচ্ছিলাম এবং তাদের সাথে কথা শুনছিলাম। প্রিয় সুধী, নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমরা এখন এই মুহূর্তে আসলে কোনো ধরনের কোনো করতে পারিনি। তারপরেও আমরা চিন্তা করছিলাম যে আমাদের সুন্দর সাবলীল এই অনুষ্ঠানটি হয়ে থাক, সম্ভবত আসছে, আমরা একটু অপেক্ষা করি। ধন্যবাদ। আমাদের তৃতীয় বক্তা তানজিমকে তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি বিরোধী দলের তৃতীয় বক্তা হিসেবে আজকের বিতর্কে উপস্থাপিত যুক্তিগুলোর সারসংক্ষেপ তুলে ধরছি এবং দেখাচ্ছি কেন আমাদের পক্ষের অবস্থান সামনে থাকবেন। জি, অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও দারিদ্র্য, বৈষম্য ও দুর্নীতি এখনো প্রকট। এছাড়াও একে সফল স্বাধীনতা বলা যায় না। দ্বিতীয় বক্তা আরো গভীরভাবে বিশ্লেষণ করে গিয়েছেন যে মত প্রকাশের স্বাধীনতা সংকট, মানবাধিকার লঙ্ঘন, তরুণদের বেকারত্ব ও বিদেশমুখী নাগরিকদের হওয়া, এই বাস্তবতা আমাদের সামনে স্পষ্ট করে দেয় যে আমরা এখনো একটি পূর্ণাঙ্গ সমতাভিত্তিক মর্যাদাপূর্ণ রাষ্ট্র গঠন করতে পারিনি। মাননীয় স্পিকার, স্বাধীনতা কেবল একটি রাজনৈতিক সীমারেখা নয়, বরং এটি একটি জীবন ব্যবস্থা। যদি জনগণের জীবনযাত্রার মানই না বাড়ে, ন্যায় বিচার না থাকে এবং গণতন্ত্রের চর্চা না হয়, তবে সেটিকে সফল স্বাধীনতা বলা যায় না। মাননীয় স্পিকার, আমাকে খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে বিরোধী দলের দলনেতা তার কোনো প্রস্তাব উপস্থাপন করে যেতে পারেনি, তাহলে আমরা কি বিতর্ক করব? এছাড়া মাননীয় সভাপতি, আমাদের দলের বিরোধী নেতারা বলে গিয়েছেন যে বাক স্বাধীনতা নাকি সমৃদ্ধ হচ্ছে দিন দিন, কিন্তু আমি এই কথাটি সম্পূর্ণ বিপক্ষে অবস্থান করছি। কিভাবে আমি এটা বলছি? যখন একজন সমন্বয়ক তার এক বক্তব্যের জন্য নিজ জেলায় যেতে যে স্বাধীনতা রক্ষা করতে পারে না, তার জীবনের ঝুঁকি থাকে, তাহলে কিভাবে মত প্রকাশের স্বাধীনতা থাকে? এছাড়া মাননীয় মডারেটর, মত প্রকাশের জন্য আমরা অনেক ন্যায্য অধিকার আদায় করতে পারছি না। এলাকার প্রভাবশালী ব্যক্তিবর্গের সাথে কথা বলতেও আমরা মাননীয় সংসদ সদস্য এখানের মধ্যে মডারেটর নয়, মাননীয় স্পিকার বলতে হবে। তো মাননীয় স্পিকার, তাহলে কিভাবে আমরা বলতে পারি যে আমাদের বাক স্বাধীনতা নিশ্চিত হয়েছে? এছাড়া মাননীয় স্পিকার, আমরা যদি বিষয়টিকে একটু গভীরভাবে দেখতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে পৃথিবী যখন স্বাধীনতার ইতিহাস রচনা করে তখন সে দেখে মানুষের সম্মিলিত ত্যাগ, সুসংগঠিত নেতৃত্ব, আদর্শগত ভিত্তি এবং দীর্ঘস্থায়ী একটা ফলাফল। তাই আজকের এই মঞ্চে আমি দৃঢ়ভাবে বলছি, বাংলাদেশের তথাকথিত দ্বিতীয় স্বাধীনতা 2024 সালের 5ই আগস্ট সফল হয়নি, বরং এটি ছিল এক অনির্ধারিত শূন্যতা, নেতৃত্বহীন উত্তালতা এবং বাস্তবতা বিচ্যুত উচ্চাসার ফল। আফগানিস্তানে তালেবান ক্ষমতায় এসেছে, শাসক বদলেছে, তাকে স্বাধীনতা? মোটেও না। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের দীর্ঘ শাসনের পতন হয়েছে, ঠিক, কিন্তু আমরা কি পেয়েছি? একটি গঠনমূলক রূপরেখা, কার্যকর বিকল্প নেতৃত্ব, রাজনৈতিক ঐক্যমত? না, বরং সে জায়গায় এসেছে অস্থায়ী শাস্তি, বিভক্ত রাজনীতি, জনগণের মাঝে অনিশ্চয়তা,
বিনিয়োগকারীরা অনিশ্চয়তা, শিক্ষা ব্যবস্থা স্থবির, এছাড়া তরুণেরা দ্বিধায় এবং রাষ্ট্র এখনো ভবিষ্যৎমুখী পরিকল্পনার অভাবে ভুগছে। এটাই কি সফল স্বাধীনতা? প্রশ্ন রেখে গেলাম। মাননীয় স্পিকার, সফলতা মানে কি? প্রতিপক্ষ বলছেন এটি সফল হয়েছে। দেশে কি নতুন সংবিধান আছে? জনগণের মৌলিক অধিকার কি নিশ্চিত হয়েছে এখনো? ঘুষ, দুর্নীতি, দুঃশাসন অবসান কি এখনো ঘটেছে? তাহলে কি করে তারা বলছে যে দেশ দ্বিতীয় স্বাধীনতা সফল হয়েছে? প্রশ্ন রেখে গেলাম। চতুর্থত আমি বলতে চাচ্ছি যে বিশ্ব গণমাধ্যম কি বলছে? বিবিসি বলছে বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা। আল জাজিরা বলছে ট্রান্সলেশন রিস্ক রাইজেস ইন সাউথ এশিয়া। দ্য ইকোনমিস্ট বিশ্লেষণ বলছে আনস্টেবল পোস্ট রিজাইম ভেকাম। কোন আন্তর্জাতিক সংস্থা এখনো 5 আগস্টের গণতন্ত্রের বিজয় বা স্বাধীনতার পুরস্কার বলেনি, স্বাধীনতার পুনরুদ্ধার বলেনি। যদি পৃথিবী আজ চিন্তা করে তবে সে দেখবে এটি ছিল একটি নতুন সংকটের শুরু, বিজয়ের না। মাননীয় স্পিকার, আমি বলতে চাচ্ছি যে আমরা যারা গণতন্ত্র প্রেমী তারুণ্যের শক্তিতে বিশ্বাস করি, আমরা পরিবর্তন চাই, সুশাসন চাই, সত্যিকারের মুক্তি চাই, আমরা একটা সুন্দর সংবিধান চাই যেখানে কিনা আমাদের মানবাধিকার ঠিক থাকবে, আমরা সঠিকভাবে আমাদের মত প্রকাশ করতে পারবো। আমরা এরকম একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ আশা করি। মাননীয় স্পিকার, কিন্তু আমাদের স্বপ্ন সংবিধান দিক নির্দেশনা ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ মাননীয় সদস্য। আপনার সময় আর 30 সেকেন্ড রয়েছে। মাননীয় স্পিকার, আমি পরিশেষে বলতে চাই যে 5 আগস্টের ঘটনাকে স্বাধীনতা বলা অতি আবেগ নির্ভর। সফলতা আসবে স্থিতিশীল গণতন্ত্র, সুশাসন আর ন্যায়ের প্রতিষ্ঠার মাধ্যমে। সম্মানিত মাননীয় স্পিকার এবং সম্মানিত বিচারক মণ্ডলী, আমি বলতে চাচ্ছি যে স্বাধীনতা তখনই সফল হয় যখন তা মানুষের অধিকার নিশ্চিত করে, রাষ্ট্রকে আইন নির্ভর করে তোলে এবং শান্তি ও স্থিতিশীলতা প্রদান করে। কিন্তু 5 আগস্টের পরে আমরা পেয়েছি এক অনিশ্চিত ভবিষ্যৎ, রক্তাক্ত রাজপথ, সেনা শাসনের ছায়া এবং রাজনৈতিক অস্থিরতা। সুতরাং আমরা বলতে পারি যে 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের যাবতীয় স্বাধীনতা সফল হয়নি, এটি একটি অসমাপ্ত সংগ্রাম মাত্র। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একা কখনো একটি দেশকে সুসংগঠিতভাবে সফল করতে পারবে না যদি তার উপদেষ্টা বা তার সহকারীগণ যদি সঠিকভাবে দিক নির্দেশনা না দেয়। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের দ্বিতীয় স্বাধীনতার জন্য যা যা দরকার ছিল, অর্থাৎ যেসব বিষয়গুলো উন্নত দরকার ছিল, তা আমরা এখনো পূর্ণাঙ্গভাবে গঠন করতে পারি না। পরিশেষে আমি বলতে চাই যে আমি 5 আগস্টের পক্ষে, কিন্তু 5 আগস্ট অর্থাৎ দ্বিতীয় স্বাধীনতা সফল হয়েছে এই বিষয়টির বিপক্ষে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের আমাদের সম্মানিত সর্বশেষ বক্তা, বিরোধী দলের তৃতীয় বক্তা, চমৎকার আলোচনা করেছেন এবং সেখানের মধ্যে সে উপস্থাপন করছে যে হ্যাঁ 5 আগস্ট সফল হয়েছে, 5 আগস্ট আমরা ফ্যাসিস্ট তাড়িয়েছি, কিন্তু পরিপূর্ণভাবে সফল হয়েছে এই কথার সাথে আমি একমত নয়। কারণ আমাদের বিভিন্ন ঝামেলা, বিভিন্ন বিশৃঙ্খলা এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে। সম্মানিত সুধী, আপনারা অবশ্যই শুনছেন এবং আমি চলে যাচ্ছি আমাদের বিরোধী দলের প্রথম বক্তা, দলনেতা 2 মিনিট তার যুক্তি খণ্ডন করবে। 2 মিনিট কথা বলার জন্য আমি অনুরোধ করছি দলনেতা সিয়াম সরকারকে তার বক্তব্য প্রদান করার জন্য। 2 মিনিট যুক্তি খণ্ডন পর্ব। সিয়াম সরকার 2 মিনিট যুক্তি খণ্ডন পর্ব, বিরোধী দলের নেতা। আমাদের দলের দলনেতা হচ্ছে আমি যুক্তি খণ্ডন পর্বটা আমি করবো, মোহাম্মদ সাব্বির হাসান। সুবিধা নাই, ঠিক আছে, ধন্যবাদ, করে ফেলেন। একটু আপনারা লক্ষ্য রাখবেন আপনাদের ডাইনে এবং বামে সচিব যে 2 জন থাকে, লক্ষ্য রাখবেন এই সচিবগুলির এই মুহূর্তে কিন্তু প্রয়োজন। এই যে আমাদের সংগঠন, আমাদের যে পার্লামেন্টারি যে বিতর্ক হয়, যে সংসদ চালায়, তাদের কিন্তু সচিব থাকে। কারণ কখন কি প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনগুলি তারা তখন মিটিয়ে দেয়। এর জন্য আপনাদের জন্য 5 জন থাকতে হয়, এর মধ্যে 3 জন কথা বলবে এবং 2 জন সচিবের ভূমিকায় থাকবে। ওরা নীরব ভূমিকায় থাকবে এবং বাহির থেকে অনেক কথাগুলি তারা উপস্থাপন করবে। ধন্যবাদ, ধন্যবাদ। যদি আপনি যুক্তি খণ্ডন করতে না পারেন তাইলে আপনি আমাদেরকে ছেড়ে দেন। আমরা প্রস্তুত আছি।
শুরু করব? শুরু করেন, আপনার সময় শেষ। 30 সেকেন্ড চলে গেছে, আর মাত্র 1 মিনিট 30 সেকেন্ড আছে। জি, শুরু করেন। এখানে নেটের প্রবলেম ছিল, আমরা এখন শুরু করতে চাই। আচ্ছা, অসুবিধা নাই, আপনি শুরু করেন, শুরু করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আবারও আমাকে যুক্তি খণ্ডন পর্বে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে খুবই হতাশ যে আমাদের বিরোধী দলের যেখানে কোনো প্রস্তাবে উপস্থাপন করতে পারেননি কি নিয়ে আমরা বিতর্ক করছি, সেক্ষেত্রে আমাদের জন্য এটা খুব একটা আমাদের জন্য এটা একটা পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে আমাদের বিষয়টিকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। মাননীয় স্পিকার, আজকে বিতর্কের পর্যায়ে আমি বলতে চাচ্ছি যে দ্বিতীয় স্বাধীনতা বলতে আমরা সাধারণত কি বুঝাচ্ছি। দ্বিতীয় স্বাধীনতা হচ্ছে এটি কেবল একটি ভৌগোলিক স্বাধীনতা নয়, এটি আত্মিক, নৈতিক ও সাংস্কৃতিক মুক্তির প্রতীক। কিন্তু মাননীয় স্পিকার, আমাদের দলের আমাদের বিপক্ষে যারা ছিল তারা বলে গিয়েছেন যে আমরা নাকি সঠিকভাবে বাক স্বাধীনতা করতে পারছি, মানে সঠিকভাবে মত প্রকাশ করতে পারছি, আমাদের শিক্ষা ব্যবস্থা নাকি উন্নত হয়েছে, আমরা নাকি আমাদের দ্রব্যমূল্যে নাকি নিয়ন্ত্রণ হচ্ছে। কিন্তু মাননীয় স্পিকার, আমরা যদি আমাদের পরিবেশের অবস্থাকে, আমাদের সমাজ ব্যবস্থাকে যদি সঠিকভাবে বিবেচনা করি, সঠিকভাবে দেখি, তাহলে দেখা যাচ্ছে যে মাননীয় স্পিকার, আমাদের বিপক্ষ দলের সদস্যরা ঠিক যেগুলো বলে গিয়েছেন সেগুলো ছিল ভিত্তিহীন একটি রূপকথার গল্পের মতো। মাননীয় স্পিকার, কেননা আমি বলতে চাচ্ছি যে আমরা যে 5ই আগস্ট সম্পর্কে গণঅভ্যুত্থান করেছিলাম তার মূল উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত সমাজ বা দেশ গঠন করা, যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবাধিকারকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হবে এবং যেখানে আমরা সঠিকভাবে মত প্রকাশ করতে পারবো, ন্যায্য অধিকার এবং দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে পারবো, আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে পারবো, অর্থাৎ একটি স্বাধীন দেশে ঠিক যা যা করা দরকার, অর্থাৎ আমরা আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে আরো সমৃদ্ধিশীল করতে পারবো। এগুলি ছিল মূলত আমাদের স্বাধীনতার মূল লক্ষ্য। এবং আমরা মূলত যে জুলাই গণঅভ্যুত্থান করেছিলাম সেটি হয়েছিল মূলত আমাদের অধিকার আদায়ের জন্য। যেখানে আমরা দেখেছিলাম যে শেখ হাসিনা বলেছিল যে শেখ হাসিনা আমাদের অধিকারকে অক্ষুণ্ণ করেছিল, মাননীয় প্রধানমন্ত্রী, যার জন্য মূলত আমরা আমাদের গণঅভ্যুত্থান একটি করেছিলাম শুধুমাত্র আমাদের অধিকার আদায়ের জন্য। আর 2024 গণঅভ্যুত্থানের পরে আমরা আমাদের সেই অধিকারকে এখনো সঠিকভাবে আদায় করতে পারছি না, বিশেষ কিছু ঘটনার কারণে। যেমন দেখা যাচ্ছে যে আমাদের কিছুদিন আগেও নারীরা সঠিকভাবে বাইরে বের হতে পারে না, তারা ধর্ষণের শিকার হচ্ছে, তার বিভিন্ন ধরনের ইফটিজিং এর শিকার হচ্ছে। আমার সভাপতি, একটি দুঃখের বিষয় হচ্ছে কিছুদিন আগে আমরা ঢাকায় একটি ঘটনা দেখেছি যেখানে একজন যুবক শুধুমাত্র অকারণে, শুধুমাত্র একটু হাসার কারণে তার জীবন হারাতে হয়েছে। মাননীয় সভাপতি, এটাকে একটি স্বাধীনতার এটাকে একটা স্বাধীন দেশের একটা ঘটনা? মাননীয় সভাপতি, মাননীয় স্পিকার, এটা কখনোই সম্ভব, এটা কখনোই একটা স্বাধীন দেশের ঘটনা হতে পারে। আমি বলতে চাই যে আমাদের 2024 সালের 5ই আগস্ট এখনো সফল হয়নি। এই প্রস্তাবটি গৃহীত হোক। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনাকে চমৎকার আলোচনা করার জন্য এবং আপনার পূর্ববর্তী যারা ছিলেন সরকারি দলের যে প্রস্তাবগুলি নিয়ে এসেছেন এবং সেই প্রস্তাবটি যেন গৃহীত না হয় সেই জোর দাবি জানিয়েছেন। আপনি শুধু নয়, আপনার দল থেকে আপনাদের অবশ্যই 3 জন যারা রয়েছেন। আমি চলে যাচ্ছি পক্ষ দলের, মাননীয় সরকার দলের মাননীয় প্রধানমন্ত্রী জনাব আমির হামজা, আপনার কাছ থেকে আমরা যুক্তি খণ্ডন পর্বে 2 মিনিট সময় শুনবো এবং সেখানের মধ্যে আপনি কি বলবেন। খণ্ডন পর্বে 2 মিনিট সময় শুনবো এবং সেখানের মধ্যে আপনি কি বলবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আজকের বিতর্কের মঞ্চে আবারও আলোচনা রাখার সুযোগ করে দেওয়ার জন্য। বিরোধী দলীয় নেতারা তাদের প্রত্যেকের বক্তব্য এবং যুক্তি খণ্ডন পর্বে এটাই প্রমাণ করার চেষ্টা করেছেন যে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা সফল হয়নি। তার মধ্যে তারা দায়ী করেছেন শিক্ষাক্রমকে, নারী অধিকারকে, বাংলাদেশের স্বাস্থ্য খাতকে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, বাংলাদেশের শিক্ষাক্রম এর এখানে সাধারণত কোনো দোষ নেই। একজন ছাত্র এত বছর পড়ালেখা করে সে একটা বিষয় শিখলো, কিন্তু সে ওই বিষয়ে যদি যোগ্যতাটাই না অর্জন করতে পারে তাহলে সে ওই বিষয়ে যোগ্য হয়ে উঠবে না। সেক্ষেত্রে আমাদের নিজেকেই সে বিষয়ে সতর্ক হওয়া উচিত। আমি বইয়ের পাতায় শিখলাম কম্পিউটারকে পাওয়ার বাটনে ক্লিক করে অন করতে হয়। সে কম্পিউটারকে অন করে সেটি অনুশীলন শেখানোর দায়িত্ব কিন্তু সরকারের নয়, সেটি আপনাকে শিখতে হবে। এবং যত বেশি যোগ্যরা বাড়বে তত বেশি বেকারত্ব কমবে। এবং বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আসছে সোলার প্যানেলের একটি কোম্পানি, সেগুলো অবশ্যই বেকারত্ব কমাতে ইতিবাচক ভূমিকা পালন করবে। তিস্তা প্রকল্প আমরা ইন্ডিয়াকে না দিয়ে চীনকে দিয়েছি, যার কারণে বাংলাদেশকে ইন্ডিয়া বাদ ছেড়ে পানি দিয়ে বন্যা করার যে সংখ্যাটা ছিল তা কমে গেছে। এজন্য সেই প্রকল্পটা চীনকে দিয়ে চীনের সাথে আমরা কূটনৈতিক সম্পর্ক তৈরি করেছি।
আমরা চীনকে দেওয়ার ফলে চীন আমাদেরকে উপহার দিয়েছে 3টি হাসপাতাল, যার কারণে শিক্ষা খাতে আন্তর্জাতিক স্বাস্থ্য খাতে আমরা আন্তর্জাতিক মানের সহায়তা পাবো। আমরা বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা করব আন্তর্জাতিক মানে, যা আমাদেরকে চীন সাহায্য করেছে। আপনারা নারী অধিকার নিয়ে প্রশ্ন করেছেন। আমি আপনাকে বারবার সরকার যে সরকারি খাতটাকে লুটপাট হিসেবে পরিবর্তন করেছিল, এই সরকার সেটাকে এখনো তা হিসেবে পরিবর্তন করেনি। সেই সরকার আগের সরকার থেকে 636 কোটি টাকা উদ্ধার করেছে এবং বাংলাদেশের রিজার্ভ বেড়ে এখন 2140 কোটি টাকাতে এসেছে। এই সরকার বাংলাদেশে নিয়ে এসেছে স্টারলিংক, যা বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কটাকে আরো সুদৃঢ় করবে জনগণের সাথে। স্টারলিংকের কারণে গণতন্ত্রটা আরো সহজ হয়ে উঠবে, কারণ আগে আমরা দেখতাম যে কোনো সরকার ক্ষমতায় আসলে তার বিরুদ্ধে যদি কোনো মিডিয়া বা জনগণ কোনো কিছু প্রচার করতে, তারা ইন্টারনেট বন্ধ করে দিত। কিন্তু স্টারলিংক আসায় সেই সেবাটি বর্তমানে ইলন মাস্কের আয়ত্তে এবং সেটি যুক্তরাজ্যের আয়ত্তে। সুতরাং সেটি আমরা চাইলে আমাদের ইন্টারনেট বন্ধ করতে পারবো না, যেটি রাজনৈতিক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ইতিবাচক ভূমিকা পালন করে। বাংলাদেশ ফিয়ার দিক থেকেও এগিয়ে যাচ্ছে, এমনকি ফিফা বাংলাদেশের ফুটবল টিমের উপর যে নিষেধাজ্ঞাটা দিয়েছিল সেটি তুলে নিয়েছে। এত কিছু হওয়ার পরে যারা মনে করেন বাংলাদেশ একটি সফল আকাঙ্ক্ষার প্রতিফলন, যার মাধ্যমে আমাদের মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি, অনেকে বলছেন আমরা নাকি আমাদের বাক স্বাধীনতা পাইনি। আমরা যদি আমাদের বাক স্বাধীনতা নাই পেতাম, তাহলে আমরা এই সরকারের আলোচনা এবং সমালোচনা দুটি করতে পারতাম না। আমরা যদি এই সরকারের সমালোচনা করতাম, আমাদেরকে হয় গারদে যেতে হতো, কিন্তু এই সরকারের আমরা আলোচনা এবং সমালোচনা দুটি সমানভাবে করতে পারছি, এটি আমাদের বাক স্বাধীনতা। আমি জানি না আপনার বাক স্বাধীনতা বলতে কি বোঝাচ্ছেন, কিন্তু আমার দৃষ্টিতে এটাই বাক স্বাধীনতা। আমার দলের প্রত্যেকজন বক্তা বারবার তাদের যুক্তি উপস্থাপন করেছেন এবং প্রমাণ করার চেষ্টা করেছেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে সফল হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জনাব আমির হামজা, আপনি আপনার প্রস্তাব করেছিলেন, সেখানের মধ্যে প্রস্তাবে আপনি আলোচনার সর্বশেষ নির্যাস আপনি প্রস্তাবের যে প্রস্তাবটি গৃহীত হওয়ার সম্ভাবনা দেখছেন যে জুলাই আগস্টের যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যায় আপনি আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা নামক ঘোষণা করেছেন এবং এই পার্লামেন্টের যেন দ্বিতীয় স্বাধীনতা নামে ঘোষণা হয়, সেই প্রস্তাবগুলির লক্ষ্যে আপনি ভূমিকা পালন করছিলেন। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের আমাদের অনুষ্ঠানের সম্মানিত অতিথিগণ যারা রয়েছেন, তার মধ্যে থেকে আমাদের ইমরান শাহর জন্য আমরা 2 মিনিট আরো 2 মিনিট সময় দিয়ে দিলাম। আমাদের এই ছাত্রী বা আমাদের পার্লামেন্টে পক্ষ দলে বিপক্ষ দলে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আরো 2 মিনিট কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি। আমি আসলে আগে গুলিয়ে ফেলেছিলাম, আমি ভেবেছিলাম হয়তো আগেই শেষ, এরপরে যে আরেকবার তারা আসবেন আর আরেকবার বিতর্ক হবে সেটা না বুঝে আমি অবশ্য এক ধরনের সিদ্ধান্ত দিয়ে দিয়েছিলাম। তো আমি আগের সিদ্ধান্ত উইথড্র করতেছি এবং নতুন থেকে বলতেছি। বিষয়টা আসলে এখনো তারা বুঝেননি এবং পরবর্তীতেও তারা এটা যে সংসদ সেটা বারবার তারা ভুলে যান। তো এটা অনেক বড় একটা সমস্যা। আর আমার মতে মনে হয় এখানে দুইটা যে পক্ষ, এখানে বয়সের মনে হয় বড় একটা পার্থক্য রয়েছে। এই জন্য খুবই বড় ধরনের একটা পার্থক্য তাদের কথাবার্তা এবং লজিকেও দেখা গেছে। তো এক্ষেত্রেও আমি মনে করি পরবর্তীতে যে এক্ষেত্রে একটু সতর্ক থাকা উচিত এবং সম পর্যায়ের ছাত্রদের রাখা উচিত। তো যাই হোক, পক্ষ দল বিপক্ষ দল বিরোধী দল সরকারি দল তাদের কিছু কথা আমার কাছে অপ্রাসঙ্গিক মনে হয়েছে। তার মধ্যে একটা কথা আমি বলছি, যেটা হয়তো না বললেও চলতো, যে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসায় স্বাধীনতা হয়েছে কিনা এটা আসলে আমাদের আলোচনার বিষয়ের সাথে সম্পর্কিত নয়। ওইটা এক ধরনের বিপ্লব, এটা আরেক ধরনের বিপ্লব। এখানে আফগানিস্তানের মানুষ তাদেরকে স্বাধীন মনে করছে নাকি পরাধীন মনে করছে এটা তাদের বিষয়। আসলে এটার সাথে আমাদের সম্পর্ক না খুঁজলেও হতো, বা আমরা অন্তত বলতে পারি না যে তালেবান আসা আফগানিস্তান পরাধীন হয়েছে বা স্বাধীন হয়নি। তো যাই হোক, আমাদের বিষয় ছিল তারা আলোচনা করলেন, তার মধ্যে যুক্তি দিলেন, যুক্তি খণ্ডন করলেন, কিন্তু যুক্তি খণ্ডনে এসেও অনেকে তারা শুরু করে দিলেন যে নতুন ক্লেম। কিন্তু এটা তো আসলে যুক্তি খণ্ডন তো ক্লেমের বিষয় না। আপনার বিরোধী বক্তা বা সরকারি দল বা বিরোধী দল আপনার অপোজিশন পার্টি যেটা বলেছে আপনি তার কথাকে খণ্ডন করবেন, এখানে আপনার নতুন কিছু দেওয়ার নেই। তো সব মিলিয়ে
যতটা আমরা আশা করেছিলাম ততটা হয়নি, ততটা ধারালো যুক্তিও কেউ দেখাতে পারেননি। তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে এখানে টপিকটা যে কি সেটাই একটু উজ্জ্বল ছিল, যে মূল টপিকটাই আসলে আলোচনায় আসেনি। আর স্বাধীনতার মানে উন্নয়ন নয়, স্বাধীনতার মানে অনেক কিছুই, এগুলো আর বিতর্কে না গেলাম। তো আমি ধন্যবাদ। ভবিষ্যতের জন্য ভালো চাই, তারা ভবিষ্যতে উভয় আরো এগিয়ে যান, এবং আমি ব্যক্তিগতভাবে এই বিদায়ের জন্য আর একটু বাড়তি শুভকামনা জানাই এবং মনে করি জুবলির আর একটু উন্নতি করা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সাবেক বিতার্কিক ইমরান শাহকে তার বক্তব্য প্রদান করার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের শিরামিশি স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং আমাদের সংগঠনের উপদেষ্টা হযরত আলী সাহেবকে তার বক্তব্য প্রদান করার জন্য, এবং আমাদের আজকের এই আলোচক হিসাবে আমাদের যে দুটি দল, সে দুটি দলের পক্ষে বিপক্ষে কার কেমন যুক্তি এই বিষয়ে আপনারা আলোচনা করার জন্য অনুরোধ করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ স্যার বিতর্ক প্রতিযোগিতার আয়োজনের জন্য। আপনার সভাপতি হিসেবে বা স্পিকার হিসেবে যে ছিলেন, যিনি ছিলেন বিচারক মন্ডলী এবং উচ্চ বিদ্যালয় আর জিগলি স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিক বৃন্দ সকলেও তাদের অবস্থান থেকে যুক্তি তর্ক উপস্থাপন করেছেন। আসলে এই সংসদীয় বিতর্ক যেটা, এই সংসদীয় নিয়ম কানুন উভয় দলেরই যারা আছে এই সংসদীয় নীতিমালা বা নিয়ম হয়তো ওটা ছোট ছেলে মেয়েরা হয়তো বুঝে উঠতে পারেনি। তো তার মধ্যেও দেবিদ্বার স্কুলের যে বিতার্কিকা, এদের কথা যথেষ্ট যুক্তি আমি দেখছি এবং জিগলির তুলনায় ওদের কথাবার্তা ভালোই ছিল। ওদের আরো ভালো করবে এই প্রত্যাশা রেখি। আর যারা আপনাকে সহ যারা বিচারক মন্ডলীতে ছিলেন, স্পিকারের দায়িত্ব যিনি ছিলেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা যারা পক্ষে বা বিপক্ষে রয়েছি আমরা স্যারকে হাততালি দেই, হাততালি দিয়ে ওনাকে ধন্যবাদ জানাই। আমরা প্রত্যেকে হাততালি দিয়ে স্যারকে ধন্যবাদ জানাই, কারণ উনি আমাদের শিক্ষক, আপনাদের শিক্ষক, যাদের মধ্য থেকে আপনাদের এরকম শিক্ষকের মধ্য থেকেই আমরা কিন্তু এই শিক্ষা গ্রহণ করে থাকি উচ্চ লেভেলে ধারাই। আমি চলে যাচ্ছি আজকের আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার সাহেব, আমাদের সংগঠনের সহ সভাপতি। জি জনাব আব্দুস সাত্তার সাহেব, আপনি পক্ষ বিপক্ষে আমাদের মাননীয় সংসদ সদস্যদের আলোচনাগুলি আপনি নির্ণয় করলেন। আসসালামু আলাইকুম। আমাকে কি শুনতে পাইছেন? আমরা শুনছি। জি আমরা শুনছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিচারকের দায়িত্ব ছাত্রছাত্রীবৃন্দ, হযরত আলী স্যার আপনি মাইকটা অফ করে রাখবেন, মাইকটা অফ করে রাখবেন। হযরত আলী স্যার মাইকটা অফ করে রাখবেন। সালাম জানাচ্ছি সবাইকে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আয়োজক বৃন্দকে। স্যার আপনি সামনে থাকবেন, হযরত আলী স্যার আপনি সামনে থাকবেন। আজকের যে বিতর্ক অনুষ্ঠানটা, সংসদীয় বিতর্ক ২৪-এর গণ অভ্যুত্থান, দ্বিতীয় স্বাধীনতার সফলতা। গণ অভ্যুত্থান এর মাধ্যমে এক সরকারকে হটিয়ে দিলেই সফলতা আসে না, এটা ঠিক। পক্ষ বিপক্ষ দলের অত্যন্ত সুন্দর সুন্দর যুক্তি দিয়েছে,
আবার কিছু ক্ষেত্রে কিছু ভুলও হয়েছে। বলা হয় ম্যান লার্ন এনিথিং থ্রু মিস্টেক, মানুষ কোনো কিছু শিখে ভুলের মধ্যে দিয়ে। এই যে আজকে যারা বিতর্ক করছে, ভুল ভ্রান্তি হবে, আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। তারা যেভাবে কথা বলছে, একদিন দেশবিখ্যাত বিতার্কিক এই প্রজন্ম থেকে বের হয়ে আসবে, ওরাই ভবিষ্যতে নেতৃত্ব দিবে দেশের। বিতর্কের মাধ্যমে সত্য মিথ্যা, সফলতা বিফলতার যে হিসাব নিকেশ, এটা অবশ্যই বেরিয়ে আসবে। পক্ষদল বলছে অনেক সফল হয়েছে, দ্রব্যমূল্য কমেছে, রিজার্ভ বেড়েছে, কোটি কোটি টাকা পাচারের মধ্যে কিছু টাকা দেশে ফেরত এসেছে, মানবাধিকার সুপ্রতিষ্ঠিত হয়েছে। তাদের পক্ষ থেকে তারা যে যুক্তিগুলো দিয়েছে অনেকাংশে তাদেরকে সত্যি ধরে নিতে হয়। আবার বিপক্ষ দল যেটা বলছে যে সরকারকে হটিয়ে দিলেই গণ অভ্যুত্থান সফল হয়েছে বলা যাবে না। এখন পর্যন্ত কিন্তু এই অভ্যুত্থান সফলতার পথে অনেক বাধা বিপত্তি আছে। এই বাধা বিপত্তিকে অতিক্রম করে আমাদেরকে সফলতার মুখ দেখতে হবে। আজ রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য, এই অনৈক্য দূর করার মাধ্যমে স্থিতিশীলতা আসলে আমরা ধরে নেব যে সফল। আর যদি অস্থিতিশীল দেশ থাকে তাইলে আমরা সফলতা আসছে বলতে পারি না। তো যারা নেতৃত্ব দিবে, স্টুডেন্টের মধ্যে থেকে যারা নেতৃত্ব দিতে এসেছে, তাদের হয়তো বয়সের দিক দিয়ে ওদের বয়সের জ্ঞান আর শিক্ষার জ্ঞান কিন্তু আলাদা। একজন স্বল্প শিক্ষিত মানুষও বয়স্ক হইলে উনার স্থিতি আসে, উনি সুন্দর সুন্দর সিদ্ধান্ত দিতে পারেন। ছাত্রদের মধ্যে একটা শক্তি আছে, ওরা পরিবর্তন আনতে পারে। যেমন কিছুদিন আগে আমাদের দেশে পরিবর্তন আছে ছাত্ররাই। এই হিসেবে এই পরিবর্তনের যে সুফল, এই সুফল এবং স্থিতিশীলতা মাধ্যমে এই সফলতা ভোগ করতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুন্দরভাবে সঠিক নেতৃত্ব দিতে পারে, দক্ষ নেতৃত্ব বেরিয়ে আসতে পারে, এই পরিবেশটা করে দিতে হবে ওদেরকে। তো আমি আশা করব যে আজকে যারা বিতর্ক করছে ওরা কন্টিনিউ করবে, ভুল ভ্রান্তি যা আছে সংশোধন করে নিবে ওদেরকে। ওরাই একদিন ওদের যে স্টেজ আছে, ওদের যে বয়স আছে, ওই বয়সের ছেলে মেয়েরা তো আগামী জেনারেশনে নেতৃত্ব দিবে। কেউ হবে প্রধানমন্ত্রী, কেউ হবে প্রেসিডেন্ট, কেউ হবে মন্ত্রী, এমপি, মেয়র, সেনা প্রধান, ওই স্টেজ থেকেই আসবে। সুতরাং এই বিতর্ক অনুষ্ঠানটা আমি মনে করব সুফল হয়েছে অনুষ্ঠানটা। আর বাংলাদেশের স্থিতিশীলতা আসুক। আমরা আজও কেন স্বাধীনতাকে খুঁজে বেড়াইব, বনে বাজারে হাটে ঘাটে পথে পথে মাঠে মাঠে আমরা স্বাধীনতাকে কেন খুঁজে বেড়াবো এতদিন পরেও? আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের সব মানুষ শান্তিতে বসবাস করুক, এই কামনা ব্যক্ত করি। আর পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা যেন জ্ঞান অর্জনের পথে থেকে এবং জ্ঞান অর্জন করে সুষ্ঠু জ্ঞান অর্জনের মাধ্যমে দেশকে একটা সুন্দর দেশে পরিণত করতে পারে, দক্ষ নাগরিক হতে পারে, সারা বিশ্বের মধ্যে নেতৃত্ব দিতে পারে। এইসব ছেলে মেয়ে বের হয়ে আসুক, এই কামনায় আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, আবারও সালাম জানিয়ে আপনাদেরকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন লাইভে আমাদের প্রধান অতিথি, প্রধান আলোচকের কথা। এবং আমরা আজকের বিষয় 2024-এর গণ অভ্যুত্থান বা দ্বিতীয় স্বাধীনতা আমরা যা বলেছি তার যুক্তি খণ্ডন পর্ব শুনেছিলাম। এবং দুটি দল
জিগলি স্কুল অ্যান্ড কলেজ এবং দেবিদ্বার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কুমিল্লা, এই দুটি দলের মধ্যে থেকে আমরা তিন তিন করে 6 জন শিক্ষার্থীকে পেয়েছিলাম যারা সংসদের নেতা এবং বিরোধী দলের নেতা হয়েছিলেন, এবং সেখানের মধ্যে প্রত্যেকটা দলের দুজন দুজন করে রয়েছেন সচিব। আমরা সচিবদেরকে লক্ষ্য করে বলছি, আমরা জিগলি স্কুল কলেজের সাথে সচিবরা রয়েছেন কি, আছেন কি সচিবরা? জিগলি স্কুল কলেজের সাথে তোমাদের সাথে কি কোনো সচিব আছেন? তোমরা কি বুঝো নাই? আচ্ছা, ধন্যবাদ। এবং দেবিদ্বার সরকারি স্কুলের তোমাদের সাথে কি কোনো সচিবরা রয়েছেন? তোমাদের কি কোনো ধরনের কোনো সহযোগিতা করেছেন? কেউ আছেন কি তারা? সদস্য সচিব আচ্ছা, তাদেরকে আমরা দেখতে চাচ্ছি, কারণ তারা আমাদের এই দেশের যদিও আমলা হয়ে থাকেন, তারপরেও আমাদের দেশের অনেক কল্যাণমুখী হয়ে থাকে। ধন্যবাদ। এবং আমরা ওই জিগলি স্টুডেন্ট কলেজের, ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ। আমরা আগামীতে আশা করব আপনারা যারা রয়েছেন, আপনারা আগামীতে আমাদের এই ছাত্রছাত্রীদেরকে সহযোগিতা করবেন এবং আপনারা সামনে দাঁড়াবেন, আপনারা বিতর্কে অংশগ্রহণ করবেন। ধন্যবাদ আপনাদের প্রতি। আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষিত রয়েছেন। আমি চলে যাচ্ছি আজকের আমাদের ফলাফলের ঘোষণায়। ফলাফলের ঘোষণার মধ্যে আজকের যে বিতর্কের বিষয় ছিল, বিতর্কের বিষয় বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা 5 আগস্ট সফল হয়েছে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকের বিতর্কের বিষয়ের মধ্যে পক্ষ দলে জিগলি স্কুল অ্যান্ড কলেজ এবং বিপক্ষ দলে যারা ছিলেন দেবিদ্বার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে, আপনারা প্রস্তুতি নিয়ে থাকবেন। আপনারা বুঝা না বুঝা আপনাদের বিষয় লক্ষ্য রাখবেন। আজকের আমাদের এই সংসদের পার্লামেন্টারি যে নিয়ম রয়েছে, সেই নিয়মের মধ্যে আজকের এই বিষয় ছিল বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা 5 আগস্ট সফল হয়েছে। এই বিষয়ের পক্ষে যারা ছিলেন তারা হা বলুন। মাইক অফ করা। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার 5 আগস্ট সফল হয়েছে, এই পক্ষে যারা ছিলেন তারা হা বলুন। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা 5 আগস্ট সফল হয়েছে, এই পক্ষে যারা ছিলেন তারা হা বলুন। ধন্যবাদ। আমি আজকের আমাদের এই পার্লামেন্টের বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা 5 আগস্ট সফল হয়েছে, এই বিষয়ের বিপক্ষে যারা ছিলেন তারা না বলুন। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা 5 আগস্ট সফল হয়েছে, এই প্রস্তাবের বিপক্ষে যারা ছিলেন তারা না বলুন। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা 5 আগস্ট সফল হয়েছে, এই প্রস্তাবের বিপক্ষে যারা ছিলেন তারা না বলুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের এই যে প্রশ্নোত্তর পর্ব, এই প্রশ্নগুলি কিন্তু লক্ষণীয় বিষয়। এই যে আমাদের 18 সালে, সম্ভবত 18 সালে 153টা সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল। এখানের মধ্যে মাননীয় স্পিকারের কোনো কিছু করার মতো নেই, কিছুই করার নেই। কারণ হা জয়যুক্ত হচ্ছে, হা জয়যুক্ত হচ্ছে, না জয়যুক্ত হচ্ছে, না জয়যুক্ত হচ্ছে। এখানের মধ্যে হা এবং না বিষয়গুলি স্পিকারের কর্ণপাত করলেই, কর্ণপাত করার পরে স্পিকার ঘোষণা দিয়ে দেন। এখন পার্লামেন্টে যারা বিপক্ষ দল রয়েছে তাদের সংখ্যা যদি বেশি হয় তারা না বলবে, তাদের সংখ্যা যদি কম হয় তারা না বলবে, বা এরকম এই জায়গা থেকে কর্ণপাত করার পরে এই ফলাফলগুলি কিন্তু আসে। এর জন্য সরকারি দল এবং বিরোধী দল, আজকের সরকারি দল এবং বিরোধী দল, আপনারা যে জায়গায় রয়েছেন আপনাদের প্রতি আসলেই কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনাদের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র ছাত্রী, অভিভাবক সহ যারা রয়েছেন
তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা থাকবো না, আপনারা থাকবেন, এই দেশ পরিচালনা করবেন। আজকে থেকে 70 বছর পরেও আপনারা থাকবেন, কিন্তু 70 বছর পরে আমরা যারা আয়োজন করেছি, আমরা যারা প্রধান অতিথি, প্রধান আলোচক বা স্পিকারের ভূমিকায় রয়েছি, আমরা থাকবো না। কিন্তু সেই দিনের জন্যে আপনাদেরকে সামনে এনেছি, কথা শুনেছি, বোঝানোর চেষ্টা করেছি। তবে আপনাদের আরেকটি লক্ষণীয় বিষয়, আমাদের মাননীয় যারা ছিলেন তারা যে কথাগুলি উপস্থাপন করার চেষ্টা করছিলেন, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। অতীতে ঘটেছিল, বর্তমানে বিতর্ক করেছেন, ভবিষ্যতে কি করবেন এই লক্ষ্য কথাটা থাকতে হবে। ভবিষ্যতে আমাদের এই 5 আগস্ট গণ অভ্যুত্থান নয়, দ্বিতীয় স্বাধীনতা ঘোষণা করতেই হবে এবং করে গেলাম। আমি মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে আমি আমাদের এই পার্লামেন্টে আজকের এই জায়গায় ঘোষণা করা হোক, এই কথাগুলি উপস্থাপন করতে হবে, করাটা উচিত ছিল এরকম। কিন্তু আপনারা করতে পারলেন না, কারণ আপনারা হয়তো জানেন না। এর জন্য আমরা নিজে লজ্জিত, আপনারা লজ্জিত নয়। তো আজকের আমরা যে ফলাফল পেয়েছি, সুদঘুষ সন্ত্রাস জাতিরে করিল গ্রাস, দুর্নীতি জ্ঞান পাপীর কবলে, কোমল মনের জনা বিচারির নয় দানা, গ্রামগঞ্জ অসাধুর দখলে। আজকে আসলে আমাদের এই অসাধুর দখলের কারণে আমাদের দ্বিতীয় স্বাধীনতাটা এখন পর্যন্ত ফলপ্রসূ হয়নি। দুঃখজনক, খুব কষ্ট লাগে। তারপরেও আজকের আমাদের এই বিতর্কে পক্ষ দলে যারা ছিলেন, বিপক্ষ দলে যারা ছিলেন, আমি আমার কর্ণপাতে যা শুনতে পেরেছি, যা বুঝতে পেরেছি, তার মধ্যে থেকে আজকের আমাদের এই অনুষ্ঠানের শ্রেষ্ঠ বক্তা হিসাবে, যদিও ভুল ভ্রান্তি বা ত্রুটি ছিল, শ্রেষ্ঠ বক্তা হিসাবে আমরা পেয়েছি জিগলি স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় বক্তা ফাইজাকে। জিগলি স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় বক্তা ফাইজা, হাত তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। ফাইজা ফারাক্তা ফানসাব ওয়াইজা রাব্বিকা ফারগাব। আমরা সবাই অভিনন্দন, হাততালি দিয়ে অভিনন্দন জানাই। হাততালি দিয়ে অভিনন্দন জানাই। দেবিদ্বার সরকারি স্কুলের যারা রয়েছে, তোমরা হাততালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাবা। এবং আজকের এখানের মধ্যে পার্লামেন্টারি বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ দল, বিজয়ী দল হিসাবে ঘোষণা হয়েছে দেবিদ্বার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। আমরা তাদেরকেও হাততালি দিয়ে বরণ করি। এবং এটা পরিবেশ, এটা হচ্ছে আমাদের নিয়তি, এটা হচ্ছে আমাদের সংস্কৃতি। এর জন্য কোনো ধরনের কোনো কষ্ট কেউ নিবেন না, কারো কষ্ট নেওয়ার এখানের মধ্যে নয়। সবাইকে ধন্যবাদ, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আজকের প্রস্তাব এখানের মধ্যেই গৃহীত না হলো, সেই ধন্যবাদ জানিয়ে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়কে আমাদের দেওয়ার জন্য, এবং আমাদের যে বিতর্ক মন্ডলীরা আছেন, আমাদের যে ভুলগুলো আছে আমাদেরকে দেখিয়ে তাদের আমাদের মন থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।